প্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার্স, আজকের লেসনে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত সপ্তম অধ্যায় এবং অসীম ধারা। তো এখানে এই অসীম ধারার আগেই কিন্তু আমাদেরকে একটু ধারার সম্বন্ধে আলোচনা করতে হবে। যেমন ধারা বলতে আমরা কি বুঝি, যেমন একটা ধারাকে আমরা আরেকটা বাংলা নাম বলি, আমরা সিকোয়েন্স বলি। যেমন ধারা কিন্তু দুই প্রকার। তাইলে আমরা যদি লিখি এখানে, আমরা এটাকে সমান্তর বলতে পারি, আর সমান্তর এটাকে আমরা অ্যারিথমেটিক বলি, আর এটা গুণোত্তর। এখানে এই দুই ধরনের দ্বারা আমাদের বোর্ডের বইটা আছে, অর্থাৎ সমান্তর এবং গুণোত্তর। সমান্তরটা কেমন হবে দেখো, যেমন 3, 5 কত, এখানে 7, এটা একটা সিকোয়েন্স বা এটাকে আমরা ধারা বলতে পারি। আবার এখানে এরকম আরো আমরা তোমরা অবশ্যই মনে রাখবা, তোমরা নিম্ন ক্লাসে প্যাটার্নের কথা শুনছো, প্যাটার্ন অষ্টম শ্রেণীতে ছিল। আবার নবম দশম শ্রেণীর গণিত বইতেও তোমরা কিন্তু 13 নম্বর অধ্যায়, ওই অধ্যায়টার নামও দ্বারা। ওখানে তোমরা জানো যে 13-র একটা হলো কি সমান্তর দ্বারা এবং 13-2 হলো গুণোত্তর দ্বারা। তো এখানে আমাদের উচ্চতর গণিত বইতে শুধু একটু ডিফারেন্স হলো কি, এটার নাম দিচ্ছে অসীম দ্বারা। তাহলে অসীম দ্বারাটা অবশ্যই গুণোত্তর হইতে হবে। তাহলে গুণোত্তর দেখতে কেমন বলো তো, গুণোত্তর দ্বারা একটা প্যাটার্ন কিন্তু এখানে আছে দেখো, যেমন 2, 4 কত, ওখানে 8 এবং 16, পরবর্তী পদটা তোমরা কিন্তু বলতে পারবা 32 হবে। তো এইভাবেই অর্থাৎ এখানে আমরা যদি একটু চিন্তা করি, দেখো এটা একটা সমান্তর দ্বারা, যদিও এখানে একটা কমন ডিফারেন্স বিদ্যমান আছে, অর্থাৎ এখানে একটা প্যাটার্ন বিদ্যমান আছে। তারপরে এখানে এটা একটা ধারা, এটার মধ্যে কিন্তু ডিফারেন্স নেই, এটা কিন্তু একটা আনুপাতিক দ্বারা, আবার এটাকে আমরা জিওমেট্রিক দ্বারাও কিন্তু বলতে পারি। তাহলে এখন যদি একটু খেয়াল করো, ওখানে এই দ্বারাটাও কিন্তু ক্রমান্বয়ে পদগুলো কিন্তু বাড়ছে, এই দ্বারার ক্রমান্বয়ে পদগুলো কিন্তু কমছে, সরি এটাও বাড়ছে। তো এটা হইলো কি, আমরা কিন্তু এটা যেমন দেখো, আরেকটা যদি এখানে একটা কাজ করি, 1 প্লাস কত, এখানে হাফ, 1/4 দিলাম। তো তোমরা খেয়াল করছো এখানে কি হবে, এই দ্বারাটা কিন্তু ক্রমান্বয়ে কি পদগুলো কিন্তু কমতেছে। তাহলে আমরা যদি আরেকভাবে চিন্তা করি, এটাকে বলা যাবে ঊর্ধ্বক্রম দ্বারা, এটাকে বলা হবে কি অধক্রম দ্বারা বলা হবে। আবার এখানেও কিন্তু আমরা একভাবে চিন্তা করতে পারি, যেমন 20 এখানে কি আসছে দেখো, 17 এবং 17 থেকে যদি আমরা 3 ডিফারেন্স করি কি হবে, 14 হবে, অর্থাৎ এটাও একটা। তাহলে এই দ্বারাগুলোর মধ্যে এটাকে বলা হবে সমান্তর, এটা হবে গুণোত্তর। আর যেহেতু আমরা বলছি যে আমাদের আজকে আলোচ্য বিষয় হলো অসীম দ্বারা, অসীম দ্বারাটা অবশ্যই গুণোত্তর হইতে হবে। এবং গুণোত্তরের মধ্যে আবার একটা ব্যাপার আছে, এখানে যদি অনুপাতের মানটা, যেমন দেখো এখানে যদি আমরা অনুপাত করি, অনুপাত কেমন, আমরা ধরে নিলাম তোমরা 13-1, 13-2 গণিত বইয়ের তোমরা পারো, ওই পূর্ব জ্ঞানটা আমরা কিন্তু এখানে কাজে লাগাবো। অর্থাৎ এখানে যেমন 4-কে এখানে অনুপাত বলে কি বুঝি, যে কোনো পদ বিভাগ পূর্ববর্তী পদ। যদি এখানে আমরা 4-কে 2 দ্বারা ভাগ করি 2 হবে, এবং 8-কে যদি 4 দ্বারা ভাগ করি 2 হবে। আবার এখানে দেখো, এখানে ভাগ করো, তাহলে অনুপাতটা এখানে 1-এর থেকে কম আসছে। তার মানে এই দ্বারা থেকেই আমরা গুণোত্তর অসীম দ্বারা আমরা চিন্তা করতে পারবো। অর্থাৎ আমাদের যে গুণোত্তর দ্বারা সূত্রগুলো আমরা গণিত বইতে তোমরা পড়েছো বা আমরা পড়েছি, সেই সূত্রগুলাই আমরা এখানে কাজে লাগাবো। শুধু একটু অসীমের সেন্স থেকে শুধু কি আসবে, একটু হয়তো এখানে সমষ্টির সূত্রটা একটু পরিবর্তন হবে, জাস্ট আমরা সেটা পর্যায়ক্রমে দেখাবো। তো এখন দেখো, তাহলে আমরা একটা কাজ করি, আমরা তাহলে ধারা বুঝলাম, ধারাকে আমরা সিকোয়েন্স বলি, ধারাকে আমরা ইংলিশে সিরিজ বলি, এবং ধারা দুই প্রকার, সমান্তর, সমান্তরকে বলা হয় শান্ত বা ইংলিশে এটা অ্যারিথমেটিক বলা হয়, এবং গুণোত্তরকে বলা হয় কি জিওমেট্রিক। এবং আমরা এই ধারার আলোচনায় তারপর সামনের দিকে যাব। তাহলে এখন যদি আমরা একটা কথা চিন্তা করি, তাহলে এখন গুণোত্তরের কথা যদি আমরা বললাম, গুণোত্তর ধারাটা দেখতে কেমন হবে দেখো, এটা তোমরা অবশ্যই জানো, এই ধারাটি হলো AR স্কয়ার, এটা একটা মডেল দ্বারা, অর্থাৎ এর সাথে আমরা তুলনা করবো সবাইকে। এখানে শেষ পদটা কি হবে, AR⁻n - 1 হবে। তাহলে এখানে সবাই অবশ্যই তোমাদের মনে আছে যে এখানে প্রথম পদটি হলো A। আমরা যদি এখানে লিখি, দেখো প্রথম পদ কত, ওখানে প্রথম পদ হলো A। এখানে সাধারণ অনুপাত হবে, সাধারণ অনুপাত হলো যে কোনো পদ ভাগ কত পূর্ববর্তী পদ। আরটাকে আমরা রেশিও বলতে পারি, এখানে আমরা কিউ ব্যবহার করতে পারি। তাহলে এখানে তোমরা অবশ্যই মনে রাখবা, আরটা অনুপাতটা কেমন হবে, অনুপাতটা হবে আর অথবা কিউ। তাহলে এখানে এখন দেখো, যে কোনো পদ অর্থাৎ n-তম পদ, n-তম পদের সূত্রটা কি, এখানে AR⁻n - 1, অর্থাৎ তোমরা অবশ্যই মনে রাখবা এটা এমন একটি পদ, এখানে যদি আমি A এবং R এর মান যদি আমার থাকে, আমরা যে কোনো পদ বের করতে পারবো। তোমরা একটু খেয়াল করো, এখানে n এর মানটা যদি 1 বসাও, তাহলে কি হবে, 1 - 1 R⁻0 প্রথম পদ চলে আসবে।
n এর মান 2 বসালে দ্বিতীয় পদ আসবে, 3 বসালে তৃতীয় পদ আসবে, n বসালে n তম পদটা চলে আসবে। অর্থাৎ এটা হলো সকল পদের সভাপতি বলি আমরা, সকল পদের প্রতিনিধি কিন্তু এটা। তাহলে আমরা এইভাবে এই সূত্রটা দিয়ে আমরা যে কোনো, অর্থাৎ যে কোনো একটা ধারা যদি ধারা দেওয়া থাকে, প্রথম 3টা পদ থাকলে আমরা যে কোনো পদ এই সূত্রের সাহায্যে বের করতে পারবো। এখন দেখো বাংলা বই মনে করো, আচ্ছা হ্যাঁ, তাহলে এখন একটু আমরা যদি খেয়াল করি, দেখো এখানে তো আমাদেরকে প্রথম গুণিত দ্বারাটি অবশ্যই জানতে হবে। প্রথম পদটা এখানে এ সাধারণ অনুপাত, এখানে আর, n-তম পদ হলো a r⁻n-1। এখন যদি বলা হয় 10তম পদ, আমরা কি লিখবো এখানে a r⁻10-1 লিখবো। তাহলে এখন দেখো এই দ্বারাটি কিন্তু সমষ্টির সূত্র আমাদের জানতে হবে। দেখো n পদের সমষ্টি, দেখো n পদের সমষ্টিকে আমরা সাম বলি। সাম দিলে কি হবে এখানে এই সমষ্টি সূত্রটা তোমরা জেনারেল বইতে প্রমাণ সহকারে শিখেছো আশা করি। তাহলে এখন এখানে যখন আর এর মানটা 1 থেকে বড় হবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করলে আমাদের লাভ হবে বেশি। এখন যদি আর এর মানটা যদি 1 থেকে ছোট হয়, অর্থাৎ এখানে তখন হবে 1 - r⁻n 1 - r, আমরা তখন এখানে এই সূত্রটা ব্যবহার করলে আমাদের বেশি লাভ হবে। তো একটা জিনিস অবশ্যই তোমরা কোড করবে, অর্থাৎ এখানে এই ধারাটি, এই সমষ্টি সূত্রটা আমাদের বেশি লাগবে এবং আমাদের এই ধারাটি তো অবশ্যই লাগবে, এবং তখন আমরা কিন্তু এই শেষ পদটা আর কিন্তু খুঁজে পাবো না, শুধু ধারা পাবো। তখন কিন্তু অসীম সমষ্টি আসবে, যেহেতু আমাদের আজকে আলোচ্য বিষয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের অবগতির জন্য আবারও জানাচ্ছি আমি যে এখানে এই ধারাটি আমরা অবশ্যই মনে রাখতে হবে, এটা গুণিত ধারা। এবং এখানে যখন সাধারণ অনুপাতের মান 1 থেকে ছোট হবে তখনই কিন্তু আমাদের অনন্ত অসীম সমষ্টি চলে আসবে। আমরা কিছুক্ষণ পরে এটা ধারাবাহিক বা দেখো তো মনে রাখবে, তখন আর এখানে এই n-তম পদটা থাকবে না। অর্থাৎ এটা অবশ্যই ধারাটি কি হবে, অনুপাতের মান যখন 1 থেকে ছোট হয় তখন এটা ডিসেন্ডিং, অর্থাৎ কনভার্জেন্ট, আমরা অভিসারী ধারাটাকে বলতে পারবো। তো এখন দেখো একটা এক্সাম্পল আমরা যদি এখন তোমাদেরকে দিই, অর্থাৎ এখানে মনে করো একটা অঙ্ক এমন হইল, যেমন এখানে 2 4 কত, ওখানে 8। আমরা আগে বলছি আমরা কিন্তু কমপক্ষে 3টি পদের মাধ্যমে কিন্তু একটা ধারাকে চিনতে পারবো, কমপক্ষে 3টি। আর এই ধারাটি কি অবশ্যই এটা একটা গুণিত ধারা, দেখো। এবং এখানে এটা ধারাটি অবশ্যই ক্রমবর্ধমান ধারা। তো এটাকে আমরা ঊর্ধ্বক্রম বলতে পারি, বা এটাকে অ্যাসেন্ডিং সিরিজও বলতে পারি, এবং এটা একটা আনুপাতিক ধারা। যদি এখন যদি বলা হয় এত এর 10তম মানে 10তম পদ কত, তো অবশ্যই তোমরা একটু, আমি এখন এটা একটু খাতায় উঠে নিব অবশ্য। এই পদটি তখন আমাদের না, এই সূত্রটি কোনো পদ বের করার সূত্রটাই কিন্তু এটা a⁻n-1। তোমরা অবশ্যই খেয়াল করছো এখানে এই দ্বারার মধ্যে আমরা যদি কম্পেয়ার করি কি হবে, এখানে এর মানটা হবে 2 এবং অনুপাত আর এর মানটা হবে কত এখানে 2। তাহলে দেখো আমরা এখন এটা একটু আমরা অপসারণ করতেছি লাইনগুলো, তোমরা দেখো এখানে আমরা যদি এখন সলিউশন করি, দেখো এখানে সলিউশনটা কি হবে, এখানে এর মানটা কত হচ্ছে দেখো তো, এর মানটা হচ্ছে এখানে 2 এবং আর এর মানটা যে কোনো পদ ডিভাইড পূর্ববর্তী পদ তার মানে 2, এবং আমাদেরকে বের করতে বলা হচ্ছে কত এখানে 10তম পদ। দেখো দেখো 10তম পদটা কেমন হবে, a⁻10-1। তাহলে এখন আমরা যদি একটু চিন্তা করি, দেখো এখানে এর পরিবর্তে আছে কত এখানে 2 এবং আর এর মানটাও এখানে 2, অর্থাৎ 9 2⁻10। আমরা এখানে আনসার দিলেও কিন্তু পারবো। অর্থাৎ এখানে আমাদের এখানে আলোচ্য বিষয় আজকে এটা নয়, আমরা আজকে আসলে অনন্ত অসীম দ্বারা সমষ্টি এবং কিছু শর্ত নিয়ে আমরা আজকে আলোচনা করবো। তো আমি জানি, অর্থাৎ এই টাইপের অঙ্কগুলো তোমরা অবশ্যই গণিত বইয়ের 13 অধ্যায় তোমরা করেছো, 13 অধ্যায়। তো আমরা আজকে একটা বিশেষ অঙ্ক নিয়ে এখানে কথা বলবো। দেখো আমরা ধরে নিলাম তুমি সাধারণ গণিতের গুণোত্তর দ্বারা এবং সমাধান দ্বারার সূত্রগুলো তুমি অবশ্যই জানো, সেটাকে ধরে নিয়ে আমরা কিন্তু আজকে আমরা ওটাকে আমাদের বেস ধরে আমরা কিন্তু সামনে দিয়ে আগাচ্ছি। তাহলে সবাই একটু এখন খেয়াল করো, এখানে যে আমরা একটা কন্ডিশন দেখাচ্ছি, সবাই দেখো। যেমন আমরা জানি কি বলতো, এখানে 3টা 1 যোগ করলে কি হবে 3 হবে, এবং এখানে যদি আমি 1কে যদি 10 টাইমস যোগ করি, দেখো 10 বার, তাহলে কি হবে 10 হবে। এইভাবে যদি এখানে দেখো 1 + 1, এখানে যদি আপ টু, অর্থাৎ এখানে যদি n পর্যন্ত হয়, তোমরা মনে রাখবে এখানে আমি কিন্তু যোগ চিহ্ন ব্যবহার করি নাই, আপ টু n বলছি এখানে, তাহলে এটা কি হবে, এটা অবশ্যই n হবে। তাহলে আমি এখন তোমাদেরকে দেখানোর উদ্দেশ্য আছে, এখানে একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক আছে। দেখো
তো সেই অঙ্কটা নিয়ে আমি এখন আলোচনা করব। অর্থাৎ তোমরা এখানে দেখো আমি যেটা অঙ্কটা সম্বন্ধে কথা বলতেছি, দেখো যেমন একটা অঙ্ক যদি এমন হয় 1 1 1 এবং 1 n পর্যন্ত যদি হয়, দেখো সবাই একটু মনে রাখবে, যদি বলা হয় সমষ্টি নির্ণয় করো, অর্থাৎ এখানে আমরা যদি এটা একটা শিরোনাম দিলাম যে সমষ্টি নির্ণয় করো, এটা 1 নম্বর অঙ্ক। সাপোজ 2 নম্বর অঙ্কটা কি হবে, 2 প্লাস 2 2 এবং 2 এবং আপ টু n পর্যন্ত, এবং এইভাবে আমরা যদি 3 নম্বর অঙ্কটাও দিই কি হবে, 3 প্লাস 3 3 প্লাস 3 আপ টু কত ওখানে n। এইভাবে আমরা এখন এখানে দেখো 9টি অঙ্কের কথা চিন্তা করতে পারি। অর্থাৎ এখানে আমরা যদি একটা অঙ্ক শিখতে পারি বা তোমরা যদি শিখতে পারো, তাহলে তোমাদের 9টা অঙ্ক কিন্তু হয়ে যাবে, 9 99 এবং 999 আপ টু n পর্যন্ত। এটা তোমরা অবশ্যই খেয়াল করছো এখানে কয়টি অঙ্ক আছে, এখানে আছে 9টি অঙ্ক। আমরা এখানে যে কোনো একটি অঙ্ক সলভ করব। তো এখন আমরা ধরে নিলাম আমরা এখানে আমাদের বইতে আছে হয়তো 4 4 দিয়ে আছে, 8 8 দিয়ে আছে এবং 6 6 7 7 দিয়ে অঙ্কগুলো আছে। তাহলে আমরা এখানে একটা অঙ্ক করলে কিন্তু আমাদের 9টা অঙ্কের একটা ব্যবস্থা কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এখন তোমরা একটা কাজ করো, আমরা এখানে এখন 5 এর দিয়ে অঙ্কটা করতে চাই। যেমন সমষ্টি নির্ণয় যদি করা হয়, দেখো মনে করো এখানে 5 5 555 এবং আমরা ধরে নিলাম এখানে এটা n পর্যন্ত আছে, n পর্যন্ত। এখানে p পর্যন্ত তোমরা অবশ্যই খেয়াল করবে, এটা কি n পর্যন্ত বলা হলো না p পর্যন্ত না m পর্যন্ত, অনেক সময় এটা পরিবর্তন করতে পারে। এই জন্য তোমরা খেয়াল করবে লাস্টে কি দেওয়া আছে, n পর্যন্ত। আমরা এখন ধরে নিলাম, দেখো আমাদের সলিউশন শুরু হইলো। এখন দেখো আমরা এখানে ধরে নিব এখানে s সমান হলো, s মানে সামেশন। তো তোমরা অবশ্যই খেয়াল করবে এখানে দেখো এই দ্বারাটি কি কোথায় নেই, এই দ্বারাটি এখানে সমান্তরাল কিন্তু পড়া নাই, গুণোত্তর পড়া নাই। আমরা এটাকে একটা বিভিন্ন কৌশল অবলম্বন করে অঙ্কটা করতে হবে। দেখো যেমন আমরা 5 কমন নিয়েছি, দেখো 5 কমন নিলে এখানে 1 1 1। তাহলে এখন তোমরা খেয়াল করছো যদি অঙ্কটি 1 1 দিয়ে আসে, তাহলে আমাদের কিন্তু এখানে আর কিছু কমন নেওয়ার প্রয়োজন নেই। যেমন দেখো এটা এখনো কিন্তু কোনো ধারায় পড়া নাই, বিয়োগ করলে হয় না, ভাগ করলেও কিন্তু হচ্ছে না। তাহলে আমরা এখানে কি করবো, আমি আগে বলছি বিশেষ কিছু কৌশল অবলম্বন করে আমরা এই অঙ্কটা করতেছি, 999 এবং আপ টু n পর্যন্ত। এখন দেখো এখানেও কিন্তু অঙ্কটা কিন্তু কোনো সূত্রে পড়ে নাই, অর্থাৎ এটা সমান্তর গুণোত্তরের যতগুলো সূত্র এখানে তোমরা জানো বা আমরা জানি, একটা সূত্র কিন্তু পড়তেছে না। তো এবার দেখো আমি যদি এখানে 5/9 এখানে একটা কাজ করি, দেখো আমি আগে প্রথম থেকে বলতেছি কিছু কৌশল এখানে অঙ্কটা করার ক্ষেত্রে আছে, তোমরা কৌশলটা মনে রাখতে হবে, হ্যাঁ, এবং আপ টু অ্যান্ড সো অন এটা। তাহলে এখন খেয়াল করবে এখানে দেখো 5/9 আমরা একটা কাজ করবো এখানে, আর যে প্রথমগুলো দিয়ে একটা ধারা সৃষ্টি করবো এবং 1 1কে দিয়ে আমরা আরেকটা ধারা তৈরি করবো। দেখো সেটা তুমি যদি খেয়াল করো এখানে 10 100কে আমি 10 স্কোয়ার লিখলাম, 1000কে 10 কিউব লিখতে পারি আমরা, আপ টু n, যেটা n তম পদ। এটা কিন্তু অনন্ত অসীম না, এটা অবশ্যই লাস্টে n আছে। দেখো মাইনাস কত ওখানে 1 প্লাস 1 1 এবং ডট দিয়ে আমরা এটা লিখতে পারি। তাহলে এটা দুইটি ধারায় বিভাজিত হইলে দেখো, তাহলে এই ধারাটি কি বলতো, এই ধারাটি আমাদের গণিত বইয়ের 2 নম্বর অধ্যায় গুণিত দ্বারা n তম পদের সূত্র এটা পড়ে গেছে। এখন r এর মানটা এখানে কত 10 হবে এবং প্রথম পদটাও কিন্তু এখানে 10। তো একটু আগে আমরা সূত্রটা তোমাদের এখানে আমি লিখে দিয়েছি তোমাদেরকে, এবং তোমরা রিভিউ করলে দেখবে এখানে কি হবে। সূত্রটা কি, যেহেতু অনুপাতের মানটা এখানে 1 থেকে বড়, তাহলে 10 টু দি পাওয়ার n মাইনাস 1 10 মাইনাস 1 এবং এটা n হবে। এখানে যদি p হইতো তাহলে আমরা এটা p লিখতাম, খেয়াল রাখো। তাহলে এবার দেখো তাহলে কি আসবে এখানে 5/9 এবং দেখো 10/9 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস n, আমরা এখানে আনসার দিলেও কিন্তু পারি। তাহলে এখন তোমরা একটু জিনিস সবাই খেয়াল করবে কি, এখানে তোমরা এখানে ইচ্ছা করলে এটা দিয়ে গুণ দিতেও পারো, যে স্যার আমি ব্র্যাকেট রাখবো না, তাহলে তোমরা এটা ব্র্যাকেটটা উঠিয়ে দিতে পারবে। তো আর যদি এখানে লসাও করতে চাও লসাও কিন্তু করতে পারবে। তো আমরা মোটামুটি এখানে আনসার দিতে আমরা পারলেই কিন্তু চলবে। তো তোমরা মনে রাখবে কি, যদি অঙ্কটি এখানে তো যাও সবাই একটু খেয়াল করো, এখানে যখন অঙ্কটি এখানে 5 ছিল তখন এটা 5/9 আসবে, যদি এখানে 4 থাকতো এখানে 4/9 আসবে, অর্থাৎ এটা কমন পার্ট। এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলতেছি, যদি এখানে অঙ্কটা 1 1 থাকতো কি আসতো, এখানে আমরা 1/9 দেখতাম। 2 2 হইলে কি হবে, এটা 2/9 হবে। 3/3 হইলে কি হবে, 3/9 1/3 হবে, which is common part। তো আশা করি তোমরা এই অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারছো, এবং তোমরা এখানে অর্থাৎ এই অঙ্কটা করতে পারলে তোমাদের এই অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু হলো, এবং একসাথে কি 1:9, অর্থাৎ তোমরা 9টি অঙ্ক সম্বন্ধে তোমাদের একটা ধারণা হবে।
তাহলে দেখো আজকের একটা সংক্ষিপ্ত টপিকের আলোচনার সাপেক্ষে আমরা এখানে একটা সৃজনশীল প্রশ্ন এখানে রাখছি। দেখো একটা পি একটি উদ্দীপক এখানে 1/4x - 1 প্লাস 1/4x - 1 হোল স্কোয়ার প্লাস 1/4x - 1 হোল কিউব আপ টু সো অন, এবং কিউআরটি উদ্দীপক এখানে 4 4 4 4 আপ টু n পর্যন্ত। এখন দেখো প্রশ্ন নাম্বার ক, এখানে 0.1 কোণকোণিক 2 কোণকোণিককে মূলদ ভগ্নাংশে প্রকাশ করো। তো এটা একটা প্রশ্ন, দেখো মূলদ ভগ্নাংশে প্রকাশ করো। এবং সেকেন্ড প্রশ্নটা কি এখানে যে কিউ এর সমষ্টি, কিউ মানে এই ধারাটির সমষ্টি, এবং এক্স এর উপর কি শর্ত আরোপ করলে, এখানে যদি এখানে পরীক্ষা কিন্তু ওয়াইও থাকতে পারে, জেডও থাকতে পারে, এমও থাকতে পারে। আর এখন পি একটি উদ্দীপক, এক্স এর উপর কি শর্ত আরোপ করলে পি এর অসীম স্তক সমষ্টি থাকবে, এবং ফাইনালি আমরা ওই সমষ্টিটা নির্ণয় করতে হবে। তো যেহেতু এখন এই অঙ্কটি আমরা এখানে রাখছি, আমরা একটু অসীম সমষ্টি নিয়ে প্রথমে আলোচনা করি। দেখো আমরা আগেই বলছিলাম তোমাদেরকে যে এটা একটু দেখো, একটু আমরা আজকে এটা এই কৌশলটা নিয়ে আলোচনা করি। সবাই দেখো, আমরা বলছিলাম কি এখানে এ আর এবং এ আর স্কোয়ার অ্যান্ড আপ টু সো অন। এখানে আমরা বলছিলাম যে এখানে যদি অনুপাতের পরম মানটা, অর্থাৎ এখানে এর মানটা যদি 1 থেকে ছোট হলে এখানে ধারাটি অসীমতক সমষ্টি থাকবে। অর্থাৎ হলে এখানে এটা ধারাটি অবশ্যই গুণোত্তর হইতে হবে, এবং এই মানটা যদি 1 থেকে ছোট হয় তখন কি হবে, তখন এখানে এই r টু দি পাওয়ার ইনফিনিটি, অর্থাৎ n এর পরিবর্তে তখন কি হবে, এটা ইনফিনিটি হবে, তখন এটার মানটা হবে কত, 0। তো আমি তোমাদেরকে আরেকটু শেয়ার করতে চাই। সে ফর এক্সাম্পল তোমরা মনে করতেছো এখানে r এর মানটা হাফ। তো এটা এখন এখানে আমরা এখন যেমন আমাদের এখানে আর যদি এখানে r টু দি পাওয়ার যদি n হয়, আমরা কি দিই এখানে হাফ টু দি পাওয়ার এখানে n দিই আমরা। এটা এখন একটু খেয়াল করো, যদি এখানে ইফ নেসেসারি যদি এখানে আর এর উপর যদি ইনফিনিটি হয়, তাহলে কি হবে, এখানে হাফের উপরেও কি হবে, ইনফিনিটি হবে। তোমরা অবশ্যই খেয়াল করছো এখানে 1 এর উপর যে পাওয়ার হোক 1 এবং 2 এর উপরে পাওয়ার ইনফিনিটি হবে, অর্থাৎ এই মানটা হলো অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 0। অর্থাৎ তখন আমরা যেটা বলতে যাচ্ছি, তখন এখানে অসীমতক সমষ্টি এস ইনফিনিটির মানটা কত হবে, এখানে 1 a ইন্টু 1 মাইনাস 0 1 মাইনাস কত ওখানে, অর্থাৎ দ্যাট ইজ ইকুয়াল টু a বাই 1 মাইনাস r। অর্থাৎ সবাই একটু মনে রাখবো কি, যে যখন অসীমতক সমষ্টির প্রশ্ন ওখানে আসছে, আর আমাদের আলোচ্য বিষয় ছিল অসীমতক সমষ্টি, তাহলে ধারাটি অবশ্যই কি হতে হবে, এটা অবশ্যই পদগুলো ক্রমান্বয়ে কিন্তু কমে যাবে আনুপাতিকভাবে, এবং এটা জিরোর কাছাকাছি চলে যাবে। এবং আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, ধারাটি তো অবশ্যই কি হবে, গুণিতক দ্বারা, এবং ধারাটি অবশ্যই ক্রমহ্রাসমান হইতে হবে। অর্থাৎ ধারাটির অনুপাতের মান যদি 1 থেকে বড় হয়, তখন কিন্তু এটা ডাইভার্জেন্ট হয়ে যাবে। অর্থাৎ তাইলে আমরা কনভার্জেন্ট ধারা সম্বন্ধে এখানে বলতেছি, অর্থাৎ যে মানটা 0-র দিকে ধাবিত হচ্ছে, অর্থাৎ এই ধরনের ধারারই কি আছে, অসীমতক সমষ্টি থাকবে। তো আমাদের এখন ওই কাজটা আমরা এখানে করছি। দেখো তাহলে আমরা এখানে একটা শর্টকাট একটা নোট আমাদের মনে রাখতে হবে, যে মডুলাস অফ, এটা আমরা জানি পরম চিহ্ন বা এটা অ্যাবসলিউট ভ্যালু বলা হয়। এটাকে আমরা যদি একটু স্প্রেড করি, দেখো আমরা এটা যেহেতু এটা বুঝতে পারছি, এটা তোমরা খাতায় একটু উঠে নিবে, দরকার তোমরা আবার ভিডিওটাকে রিভিউ করবে, এটা আমি তোমরা কীভাবে লিখছি। এটা এখন দেখো এই মানটাকে আমরা এইভাবেও লিখতে পারি। দেখো -1 লেস দেন আর লেস দেন কত, এখানে এইভাবে কিন্তু লেখা যাবে। অর্থাৎ তাইলে আমাদেরকে এখানে যেটা যে অঙ্কটা আমরা এই জন্যই এটা সম্বন্ধে একটু কথা বলছি, যেহেতু আমাদের এখানে 0 কত, ওখানে 1 কোণকোণিক 2 কোণকোণিককে মূল দিয়ে ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। আমরা এখানে কিন্তু সাধারণ গণিতে কোণকোণিক সম্বন্ধে তোমাদের প্রথম অধ্যায়ে আলোচনা আছে, বাস্তব সংখ্যা অধ্যায়। আমরা এখানে 99 ভাগের কত 12 লিখতে পারি, কারণ তো আমরা ওইটা সরাসরি ব্যবহার করলে কিন্তু আমাদেরকে এখানে নাম্বার দিবে না। অর্থাৎ আমরা ধারার কনসেপ্টের মাধ্যমে, অর্থাৎ এখানে অনন্ত অসীম ধারার সূত্র ব্যবহার করে আমরা 0.1 কোণকোণিক 2 কোণকোণিককে আমরা মূলদ ভগ্নাংশে প্রকাশ করবো আজকে। এখন আমরা এই মাত্র যে সূত্রটা আমরা দেখিয়েছি আমাদেরকে, এই সূত্রের আলোকে আমরা এই সলভটা করবো। তাই এবার দেখো, তাহলে আমরা বুঝলাম যে অনন্ত অসীম ধারাটি অবশ্যই গুণিত ধারা, এবং এই ধারার মানটা কি হতে হবে, প্রতিটি পদ ক্রমান্বয়ে কি হবে, আনুপাতিকভাবে কমে যাবে, এবং কমতে কমতে ওটা 0-র দিকে ধাবিত হবে। এবার দেখো এখানে সলিউশন এখানে ক, আমরা আগে বলছি এখানে 1 অর্থাৎ কোণকোণিক কখন হয় বলো তো, যদি এই পদটা বারবারে কি আসবে, একই যখন আসবে, তখন আমরা এটাকে কোণকোণিক লিখতে পারবো। অর্থাৎ এখানে এখন আমরা দেখো ধারা সৃষ্টি করতেছি, এখানে 0 পয়েন্ট কত, ওখানে 12 0.0012 0.0012
আমরা কমপক্ষে আমাদের 3টা পদ হইলে আমরা একটা ধারাকে আমরা সহজভাবে বুঝতে পারি আসলে এটা ট্রেন কোন দিকে যাচ্ছে। তোমরা অবশ্যই বুঝছো এটা। তাহলে এখন দেখো প্রথম পদ, এখানে এর মানটা কত হবে? এর মানটা হবে এখানে 0.12 এবং আর এর মানটা কত হচ্ছে দেখো তো, আর এর মানটা হচ্ছে 0.0012 এবং 0.1। তাহলে এখানে দেখো এটার মানটা হবে কত? 0.0। তাহলে এখন দেখো কি অবস্থা হবে, এটা সূত্রটা যদি আমরা ব্যবহার করি এখানে, তোমরা অঙ্কটা খাতার মধ্যে একটু উঠিয়ে নিলে ভালো হবে। আমরা অঙ্কটা এখন বুঝতে বলতেছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখন যেমন দেখো এখানে তাহলে কি হচ্ছে, আমাদের সূত্রটা কি? সূত্রটা হলো s = a - 1 - r, a/1 - r। তাহলে এর মানটা কত? এর মানটা হলো 0.12 এবং 1 মাইনাস কত ওখানে 0.01201। তাহলে কি আসছে এখানে দেখো তো, এখানে আসবে 0.99, দ্যাট ইজ ইকুয়াল টু 12 বাই কত ওখানে 99 এবং জানি এখানে 3 33 90 এবং 3 4 12 অর্থাৎ 3 বাই কত ওখানে 4 বাই এখানে 33 এবং এটা आंसर। অর্থাৎ ক অঙ্কটির आंसर তোমাদের খুব সহজভাবে হয়ে গেছে। আর খ অঙ্ক সম্বন্ধে যেটা আমরা বলতেছি, খ অঙ্কটা একটু আগেই আমি তোমাদেরকে 5 এর মাধ্যমে সলভ করিয়েছি। অর্থাৎ এখানে যে আমরা এটা এখন একটু আগে তোমরা একটু ভিডিওটা রিভিউ করে দেখবে, কারণ এটা কি দেওয়া আছে এখানে 4 + 4 4 এটা খ এবং এখানে 3 4 4 আপ টু n পর্যন্ত এখানে বলা হয়েছে n পর্যন্ত, এটা n পদ না n পর্যন্ত। তো এখন একটু আগে কিন্তু আমরা এই অঙ্কটি সলভ করেছি, এই জন্য তোমরা খুব সহজভাবে আমরা আগে বলছি তোমরা যদি একটা অঙ্ক শিখতে ভালো করে 9টা অঙ্ক তোমরা শিখতে পারবে। তো আশা করি তোমরা এই অঙ্কটি খুব সহজভাবে করতে পারবে। আর এখানে 4/9 হবে আর ব্র্যাকেটে যা আছে ওটাই কিন্তু হবে। তোমরা একটু ভিডিওটা রিভিউ করে আবার দেখবে। এখন দেখো সলিউশন গ, এখানে একটা উদ্দীপক, এখানে এটার মানটা কত পি দেওয়া আছে, দেখো এখানে পি দেওয়া আছে, আমরা লিখলাম গিভেন দ্যাট। তাহলে খেয়াল করো এখানে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এটা অবশ্যই একটি গুণোত্তর দ্বারা, কেন? কারণ এখানে সমান সাধারণ অনুপাত বজায় থাকছে এখানে। অর্থাৎ সাধারণ অনুপাতের মানটাও কত 1/4x - 1 হবে বিধায় এটার গুণোত্তর দ্বারা। তো এখানে বলা হয়েছে আমরা কিন্তু এটা বুঝতে পারতেছি না এই দ্বারাটি ক্রমান্বয়ে, অর্থাৎ x এর উপরে শর্ত আরোপ করলে বোঝা যাবে যেটা অসীমতক সমষ্টি কি হবে। এবং আমাদের বলা হয়েছে ওই সমষ্টিটা বের করতে বলা হয়েছে, অর্থাৎ x এর মানের উপর ডিপেন্ড করবে এটা এই দ্বারাটি কি অসীমতক সমষ্টি থাকবে কি থাকবে না। তো আমরা এখন ওই শর্তটা আগে বের করব, তারপরে আমরা সমষ্টি বের করব। সমষ্টি বের করার মাধ্যমে আমাদের আজকের এই সংক্ষিপ্ত পর্বটি আমরা এখানে সমাপ্ত ঘোষণা করব। তাহলে এখন দেখো আমরা এখানে ধরে নিই প্রথম পদটা তো অবশ্যই a এবং 4x - 1 এবং সাধারণ অনুপাতটা আমরা রেশিওস বলতেছি এখানে, আর মানটা কত হবে তাও আমরা যদি এখানে ভাগফল করি এখানে, অর্থাৎ এখানে 1/4x - 1 হোল স্কয়ার 1/4x - 1। তাহলে এখন খেয়াল করো সবাই একটু, এখানে এটা হবে কত যদি আমরা একটু সরলীকরণ করি এখানে এটাই হবে। তাহলে এখন আমরা বলছি অসীমতক সমষ্টি থাকবে x এর উপরে যে শর্ত আরোপ করতে হবে। তাহলে এখন আমরা এখানে লিখি অসীমতক সমষ্টি থাকবে যদি কেবল ইফ অ্যান্ড অনলি ইফ, যদি এখানে অনুপাতের মানটা তোমরা দেখো এখানে, অর্থাৎ এখানে আমরা যদি একটু আগে আমরা দেখি, দেখো এই মান যদি এত ইকুয়াল টু এত হয় তাহলে এটা অসীমতক সমষ্টি থাকবে। তাহলে আমরা এখন দেখো আর এর মানটা এখানে বসিয়ে দিই এবং 1 কত এখানে 4x - 1 < 1। এখন আমরা এটাকে বিভাজন করতে পারবো। দেখো যেমন তোমরা জানো 2 x যদি 3 হয়, ইফ নেসেসারি আমরা লিখতে পারি x > 2 অথবা x < 3 আমরা লিখব। আমরা এটা একটু বিভাজন করব অসমতার কনসেপ্ট বা অসমতার বিধি অনুযায়ী। দেখো এখানে কি হবে, বা আমরা এখন লিখতে পারি এখানে -1 কত এখানে 4x - 1 1/4x - 1 < 1। তাহলে আমরা এখানে x এর দুইটি শর্ত হবে, দুইটি মান পাবো। অর্থাৎ এখানে ওই দুটি মানের সাপেক্ষেই অসীমতক সমষ্টি থাকবে, বা এর ওই সীমার বাহিরে হলে অসীমতক সমষ্টি থাকবে না। তাহলে এবার সবাই দেখো এখানে আমরা কি করতেছি, এখানে আমরা একটু এটাকে মানে পক্ষ যদি চেঞ্জ করি আমরা এখানে 1/4x - 1 < 1। অসমতার বিধি অনুযায়ী যদি এখানে বিপরীতকরণ করা হয়, তোমরা অবশ্যই জানো নিচে 1 না দিলেও কিন্তু চলে। 1 এর -1 এর বিপরীতকরণ -1 হবে, কিন্তু চিহ্নটা কিন্তু পাল্টে গেছে। তোমরা জানো right will be less than right will be greater than right। তাহলে এখন দেখো 4x এর মানটা এখানে < 0, অর্থাৎ এখানে
x লেস দেন 0 অর্থাৎ x এর মানটা যদি এখানে 0 থেকে ছোট হয় তাহলে আমাদের উদ্দীপকের ধারাটির অসীমতম সমষ্টি থাকবে বা অসীমতম সমষ্টি বিদ্যমান। আরেকটা মান এখানে আমরা কি বলছিলাম বলতো 1/4x - 1 লেস দেন 1 ছিল। তো আমরা এখন এখানে একটা কাজ করতে পারি, এটাও আমরা বিপরীত কারণ করলে কি হবে, আমরা 1 নিচে না দিলেও কিন্তু চলবে। তাহলে এখন দেখো তাহলে কি আসছে বলতো, এখানে আসছে 4x গ্রেটার দেন কত, এখানে 2 অর্থাৎ এখানে x গ্রেটার দেন কত, এখানে হবে এখানে 2/4 দ্যাট ইজ ইকুয়াল টু x গ্রেটার দেন এখানে হাফ হবে। অর্থাৎ এখানে আমরা দুইটি কন্ডিশন পেলাম, একটি হলো x লেস দেন 0 আর একটা হলো x গ্রেটার দেন হাফ হইলেই কিন্তু অসীমতম সমষ্টি থাকবে, আদারওয়াইজ এখানে x এর কোনো মানের জন্য অসীমতম সমষ্টি থাকবে না উদ্দীপকের দ্বারা। তাহলে এখন আমরা তো আমাদের এখন এই সৃজনশীল প্রশ্নটির গয়ের শেষ পর্বের মধ্যে আছি, সেকেন্ড পার্ট অর্থাৎ আমরা দ্বিতীয় অংশ। আমরা প্রথম অংশটা যদিও দেখি নাই, তোমরা আগের অংশটা প্রথম অংশ, এখন দ্বিতীয় অংশ বলতো এখানে কি আছে বলছে অসীমতম সমষ্টি। আমরা এখন লিখবো এখানে, সুতরাং অসীমতম সমষ্টি এখানে s নিতে পারি, আবার কেউ এখানে ইনফিনিটি ব্যবহার করো, মানে এটা আমরা তো অসীম সমষ্টি লিখছি, এটা না দিলেও কিন্তু চলবে, s দিলে হবে। আর এখানে a/1 - r, এখন আমরা a এবং r এর মান বসিয়ে দিই। এর মানটা কত বলতো 1/4x - 1 1/4x কত এখানে -1। তাহলে দেখো এখানে বা s = 1/4x - 1 এবং এখানে আমরা একটু অবশ্য আচ্ছা ডাইরেক্ট যদি করি আমরা এখানে একটা কাজ করতে হবে, 4x - 1 আর একটু কি হবে 4x - 2 হবে। আর এখানে 4x - 1 - 1 তাহলে এখন দেখো এখানে তাহলে কি আসতেছে এখানে, আমরা এখানে যদি কাটাকাটি করি তাহলে কি হবে, এখানে 1/4x - কত এখানে 2 হবে। তো তাহলে এখন দেখো তাহলে আমরা কি পেলাম, এখানে রেজাল্টটা আমরা পেলাম এখানে s = 1 কত এখানে 4x - কত এখানে 2। তাহলে যদি আমরা এখানে আনসারটা এখন লিখি সুন্দর করে, দেখো আনসারটা কি হবে, এখানে শর্ত প্রথম দিকে শর্ত হইল আমাদের প্রথম অংশ, শর্তটা হইল কি এখানে x আমরা কলন চিহ্ন দিলাম x লেস দেন 0, x গ্রেটার দেন কত এখানে হাফ এবং সমষ্টিটা কত আসছে এখানে 1/4x - কত এখানে 2, আর এটা আনসার। তো আজকে প্রিয় শিক্ষার্থী তোমাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল একটা ছোট্ট একটি টপিকস, অর্থাৎ অনন্ত অসীম ধারা। আমরা বলছি ধারাটা আমাদের প্রথম দেখলেই চিনতে হবে, অর্থাৎ এই আমরা ক্লাস 8-এ আমরা ধারাকে প্যাটার্ন নামে কিছু আমরা ধারাকে পেয়েছি। এখন সংখ্যাবাচক যে প্যাটার্নটা নিয়েছিল, তারপর আমরা নবম দশম শ্রেণীর গণিত বইতে আমরা এটা পেয়েছি কীভাবে 13তম অধ্যায়ে আমরা গুণোত্তর এবং সমান্তর ধারা হিসেবে ধারাকে পেয়েছি, অর্থাৎ ধারা দুই প্রকার। আমরা বলছি ওই ধারাবাহিকতা আজকে আমরা অসীমতম সমষ্টি, একটি ধারা কখন অসীমতম সমষ্টি হবে, যদি একটি এটা অবশ্যই গুণ দ্বারা হইতে হবে এবং ধারাটির সাধারণ অনুপাতের মানটা অর্থাৎ পরম মানটা 1 থেকে ছোট হইলে তখন এটা অনন্ত অসীম দ্বারার সমষ্টি বিদ্যমান থাকবে। এবং আমরা সেটার উপরে একটা সংক্ষিপ্ত আলোচনা আমরা করেছি, তোমাদের অঙ্কগুলো যেন তোমরা সহজভাবে বুঝতে পারো। এবং ওই আলোচনার সাপেক্ষে আমরা আজকে একটি সৃজনশীল প্রশ্ন আমরা সলভ করেছি তোমরা, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা বোর্ড প্রশ্ন, এবং তোমরা এই নিয়মে আরও অনেক ধরনের প্রশ্ন তোমরা তোমাদের মডেল প্রশ্ন হিসেবে তোমাদের বইতে পাবে। আশা করি তোমরা ওগুলো সহজভাবেই বুঝতে পারবে যদি আজকে অঙ্কটি তোমরা সলিউশন বুঝে থাকো। তো আমি সবাই সাফল্য কামনা করতেছি এবং সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আমি অনুরোধ করছি, এবং সবাই সাফল্য এবং মঙ্গল কামনা করে আমি আজকের আমাদের এই সংক্ষিপ্ত টিউটোরিয়াল ক্লাসটি এখানে সমাপ্ত ঘোষণা করলাম।